বাংলার পালস টিভির আইনের আলো অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের প্রথম পর্বে যে আইনজীবী ছিলেন তিনি আইনের একটা সার্বিক ব্যাখ্যা দিয়ে গেছেন। আজকে আইনের আরও ব্যাখ্যা দেওয়ার জন্য আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট কোর্ট অফিসার শ্রী সুবল সর্দার এবং বিশিষ্ট আইনজীবী শ্রী সিদ্ধার্থ গোস্বামী। তাদের সঙ্গে আমরা কথা বলে জানার চেষ্টা করব আইনের সুলুক সন্ধান। সুবলবাবু, প্রথমে জিজ্ঞেস করি যে ন্যায় সংহিতা যে বিষয়টির প্রবর্তন হয়েছে সেই বিষয়টি সম্পর্কে আপনার বক্তব্য কী? মনুসংহিতার সঙ্গে ন্যায় সংহিতার কোনো যোগাযোগ আছে? অবশ্যই। আসলে ন্যায় সংহিতার যেটা এসছে মনুসংহিতা থেকে এসছে। এখন ব্যাপার হচ্ছে ন্যায় সংহিতা যেটা এসছে খুব ভালো আইন। আইনটা আমাদের যে সময় উপযোগী আইন। এটা হলো কি হলো, আগে যখন যে আইনগুলো ছিল সে আইনগুলো সঠিক আইন, কোনো অসুবিধা কিছু ছিল না। কিন্তু আমাদের যে বিচার ব্যবস্থার যে কী বলবো, যে আমাদের যে ডিলেটরি সিস্টেম, সেই ডিলেটরি সিস্টেমটাকে এই বর্তমান সরকার চাইছে কী হচ্ছে এক্সপ্রাইট করতে মানে কি দ্রুত নিষ্পত্তি করতে, যাতে আমাদের বিচারের ফলটা জনগণের হাতে গিয়ে পৌঁছায় এবং জনগণ সেই আইনটা ফল ভোগ করতে পারে। নর্মালি একটা বিচার যদি ধরুন 30 বছর 20 বছর পরে যদি মেটে, সে আইনের কোনো বেশ ফলপ্রসূ আইন বলে আমার মনে হয় না, এবং আমার কেন এটা ইন্ডিয়ান জনগণ তাই মনে করেন। যেমন একটা আজকে অর্ডারে দেখছিলাম যে 44 বছর পরে 13 জন লোকের হয়েছে, মানে যাবজ্জীবন হচ্ছে, শীততা মনে পারবেন রিসেন্টলি। এখন যে 44 বছর পরে যদি একটা মানে রেজাল্ট আউট হয়, মানে মামলার নিষ্পত্তি হয়, তাহলে মানে বুঝতে পারছেন যে আমাদের বিচার ব্যবস্থাটা কোথায় দাঁড়িয়েছে। ন্যায় সংহিতায় সেটা কী করেছে যে দুটো নিষ্পত্তি, কোন মামলা যে কতদিনের মধ্যে হবে, এই যে টাইম ডিউরেশনটা করেছে, এই টাইম ডিউরেশনটা আমার মতে বলা হয়, আমি মনে করি যেটা যুগান্তকারী ঘটনা। এবং যে কোনো জিনিসের নিষ্পত্তি সবসময় দ্রুত হলে কী হয়, তার একটা সুফল পাওয়া যায়। আমি একটা উদাহরণ দিয়ে বলছি, ইংল্যান্ড আমেরিকার কথা বলবো আমি। যখন আমেরিকার যে মাইকেল জ্যাকসনের মৃত্যু হলো, দেখুন ওনার মামলার মৃত্যু যা হয়েছিল, যে মামলাটা হয়েছিল 3 মাসের মধ্যে নিষ্পত্তি হয়েছিল। বা জর্জ ফ্লয়েডের উপরে যে নিগ্রোটার উপরে একটা পুলিশ যে গলা চেপে দিয়ে মেরে দিয়েছিল, তার নিষ্পত্তি কিন্তু 3 মাসের মধ্যে হয়েছিল। কিন্তু আমাদের এখানে দেখুন, আমি একের পর এক উদাহরণ দিয়ে বলতে পারি, সেই মামলাগুলো দীর্ঘদিন চলছে। যেমন আমি বলতে পারি আমাদের রানী রাসমণির দেবত্ব সম্পত্তি নিয়ে, দেবতার স্টেট সম্পত্তি, বা রাজীব গান্ধীর মামলা এখনও সেই অর্থে নিষ্পত্তি হয়নি। এরকমভাবে এত ভেগারি প্যাশনের মামলাগুলো, এখন মামলাগুলো দিনের পর দিন চলছে। কিন্তু এখন এই পরিস্থিতির মধ্যে দিয়ে বেরোনোর জন্যে যে ন্যায় সংহিতা নিয়ে এসছে খুব ভালো। আর একটা আমি একটা কথা বলি, যেটা সিদ্ধার্থদা বলবেন আশা করি, বা আপনিও বলবেন। আমাদের যেটা খুব ভালো, যেটা হলো বর্তমান সরকারের, কেন্দ্রীয় সরকারের কথা বলছে কমার্শিয়াল কোর্ট। এই কমার্শিয়াল কোর্টটা কেন এলো? এখন ব্যাপার হচ্ছে আমাদের যে ফরেন যে অ্যাক্ট, যে চুক্তিগুলো হয়, সেই চুক্তিগুলো কি হয়, যদি আমাদের বিচার ব্যবস্থা যদি ডিলে যদি হয়, তাহলে কি ফরেন যে চুক্তিগুলো হবে না, এফিকেসি হবে না, ফলপ্রসূ হবে না। যার ফলে কী হলো আমরা ব্যবসা বাণিজ্য এবং অন্য দেশের যে কন্ট্রাক্টগুলো, সেগুলো আমরা পিছিয়ে পড়বো। যাতে পিছিয়ে না পড়ি, যার ফলে নরেন্দ্র মোদী কী করলেন, বর্তমান যে প্রধানমন্ত্রী, তিনি করলেন কমার্শিয়াল কোর্ট। এই কমার্শিয়াল কোর্টের হেডকোয়ার্টার হলো চেন্নাই, এবং আমাদের পশ্চিমবঙ্গ 3টে কমার্শিয়াল কোর্ট আছে, লোয়ার কোর্ট। সেটা হলো একটা হলো জলপাইগুড়ি, 5টা মনে হচ্ছে, জলপাইগুড়ি একটা আছে, আলিপুর একটা আছে, রাজারহাট একটা আছে, এরকমভাবে 4-5টা আছে। আর হাইকোর্ট হচ্ছে 2টো কোর্ট আছে, একটা হলো কমার্শিয়াল কোর্ট, একটা হচ্ছে কমার্শিয়াল অ্যাপিলেট কোর্ট, আর কমার্শিয়াল ডিভিশন কোর্ট। যার ফলে কী হচ্ছে, সব জায়গায় যে দ্রুত নিষ্পত্তি হওয়ার জন্য যে মাপকাঠি করে দিয়েছে, এটা খুব ভালো আমার মতে। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে আদালত মানে একটা তারিখ পে তারিখ, একটা হিন্দি সিনেমার জনপ্রিয় ডায়ালগ। আর সেই বিষয়টি এইমাত্র সুবল সর্দার বললেন যে ন্যায় সংহিতা অন্ততপক্ষে স্পিডি ট্রায়ালের ব্যবস্থা করেছে। সিদ্ধার্থবাবু, আপনারও কি অভিমত তাই? হ্যাঁ, একদমই। অ্যাকচুয়ালি এটা বলতে গেলে এই যে আইন ব্যবস্থা আমাদের ভারতবর্ষে যেটা এসছে, এটা শুরু হয়েছিল 1834 সালে, যখন ম্যাকলি সাহেব, ওনাকে প্রথম ডাকা হয়েছিল ভারতবর্ষে। উনি ছিলেন একজন খুব স্বনামধন্য পলিটিশিয়ান। ভারতবর্ষে ডাকা হয়েছিল যেতে ভারতবর্ষের যে তখন অরাজকতা, কারণ তখন ভারতবর্ষে কোনো আলাদা প্রত্যেক কটা কাস্ট, প্রত্যেক কটা রিলিজিয়নের স্পেসিফিক আইন ছিল। সেই জন্য বিভিন্ন ডিসক্রিপেন্সি ছিল, অসুবিধা হতো, এবং কোথাও কোডিফিকেশান ছিল না, কোনো আইনের কোনো কোড ছিল না। সুতরাং যে যেরকম মনে করতো সে সেরকম আইনের ব্যবস্থা নিত।
সুবিধা নিত, ফলে অ্যাডজুডিকেট করা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। সেই সময়তে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পুরো জিনিসটাকে রেগুলারাইজ করার জন্য ম্যাকলি সাহেবকে ডাকেন 1834 সালে। উনি আসার পরে প্রথম ড্রাফট বানানো হয় আমাদের আইপিসি, মানে ইন্ডিয়ান পেনাল কোড। এবং এবার এখানে বুঝতে হবে যে আইনের দুটো পার্ট আছে, একটা হচ্ছে সাবস্ট্যান্টিভ পার্ট আর একটা হচ্ছে প্রসিডিওরাল পার্ট। আইপিসি হচ্ছে সাবস্ট্যান্টিভ পার্ট তো হয়ে গেল। এবার সাবস্ট্যান্টিভ পার্ট যখন এনঅ্যাক্ট হলো এবং যখন ল হয়ে ফোর্সে যখন এলো, তা তো প্রায় 20 বছর লেগেছে ফোর্সে আসতে, তখন কি হলো 1857-এ তখন রিভোল্ট হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং কুইনের সঙ্গে, যে কে পাওয়ার নেবেন। আলটিমেটলি পাওয়ার এলো কুইনের হাতে। তখন আইপিসি ইমপ্লিমেন্টেড হলো। বাট আইপিসি ইমপ্লিমেন্টেড হওয়ার পরে যেটা সমস্যা হলো যে ভারতে নানান রকম রিভলিউশন প্রোটেস্ট শুরু হয়ে গেল। সেই রিভলিউশন প্রোটেস্টকে থামানোর জন্য তখন প্রসিডিওরাল কোড তৈরি করা হলো, যার নাম হচ্ছে সিআরপিসি, ক্রিমিনাল প্রসিডিওর কোড। এই সিআরপিসি বানানোর মূল উদ্দেশ্য ছিল যাতে এই ট্রায়াল সম্বন্ধে বা যে কনসেপ্ট, এই কনসেপ্টগুলোকে ফোকাস করা হলো। এবং ভারত স্বাধীন হওয়ার পরে এই ক্রিমিনাল প্রসিডিওর কোডটা ইনিশিয়ালি অ্যাবলিশ করা হয়, তারপরে আবার নতুন করে রিইন্ট্রোডিউস করা হয়। সেটা একটা বিশাল হিস্ট্রি, আমি আর ওই হিস্ট্রিতে যাচ্ছি না। আর বাকি যে আইনগুলো আইপিসি এবং এভিডেন্স অ্যাক্ট, সেগুলো সেইভাবেই চলতে থাকে আনঅ্যামেন্ডেড। ফলে কি হয়, একদম সঠিকভাবে সুবলবাবু বললেন যে ট্রায়ালের কোনো লিমিট ছিল না। একটা মানুষ একটা খুব মানে কমন প্রভাব প্রচলিত ছিল লোয়ার কোর্টে, যে প্রসেস ইজ এ পানিশমেন্ট। মানে প্রসেসই এরকম, একজনকে মামলা করে দিল, প্রসেসই এরকম যে বছরের পর বছর চলছে, একজন লোক জেলে আছে, তো প্রসেস ইজ বিকামস এ পানিশমেন্ট। তো তার জন্য ট্রায়ালের যে টাইম লিমিট, স্পিড নির্ধারণ করা, এটা খুবই প্রয়োজন ছিল। এবং মানে উই আর ফরচুনেট, আমরা ভাগ্যবান যে আলটিমেটলি এটা তো বহু বছর ধরে পোস্ট ইন্ডিপেন্ডেন্স মানুষের মধ্যে ভাবনা চিন্তা ছিল। এই সমস্ত যে পরিকাঠামো, এগুলো তো তৈরি হয়েছিল ব্রিটিশদের, কারণ ব্রিটিশরা চেয়েছিল বেটার কন্ট্রোল ওভার দ্য ইন্ডিয়ানস, যাতে করে ইন্ডিয়ানদের কন্ট্রোল করা যায় ফৌজদারি মামলা। তো এইটার যে চেঞ্জ, সেটা খুবই প্রয়োজন ছিল, একটা টাইম লিমিটের খুবই প্রয়োজন ছিল। এখন আজকের দিনে এই বিএনএসএস আসার পরে প্রত্যেক কটা জিনিসের কিন্তু টাইম লিমিট বেঁধে দেওয়া আছে। ফলে যে বিচার কিন্তু এখন আদি অনন্তকাল ধরে চলবে, দিনের পর দিন, যেরকম আপনি বলছেন তারিখ পে তারিখ, ডেটের পর ডেট নিয়ে যাচ্ছে, অ্যাডজয়েন্টমেন্ট হচ্ছে, সেটা কিন্তু এখন আর সম্ভব না। অর্থাৎ আমরা একটা কথা প্রায়শই বলে থাকি, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। সিদ্ধার্থবাবু এবং সুবলবাবুর কথা শুনে মনে হলো এবার অন্ততপক্ষে স্পিরিট ট্রায়ালের একটা জায়গা তৈরি হয়েছে। সুবলবাবু, আমি যে বিষয়টিতে যাবো এবার, সেই বিষয়টি আমাদের দর্শকরা আইন সম্পর্কে অতটা অবহিত নন। ফৌজদারি এবং দেওয়ানি দুটি বিষয় সম্পর্কে আপনি যদি একটু প্রাঞ্জলভাবে বলেন, কারণ আমাদের দর্শকরা অনেকেই বুঝতে পারেন না কোনটা ফৌজদারি কোনটা দেওয়ানি। দেওয়ানিটা মেনলি জায়গা জমি সংক্রান্ত, রিলেটেড টু সিভিল নেচার যেটা বলছি। আর যেগুলো মারপিট, খুন খারাপি, ধর্ষণ, এগুলো হচ্ছে ফৌজদারি বা ক্রিমিনাল। আমি একটু ন্যায় সংহিতার সঙ্গে একটু বলতে চাই, ন্যায় সংহিতা যে আইনগুলো আমাদের ছিল না, ন্যায় সংহিতায় কিন্তু সেই আইনগুলো আরও সুস্পষ্টভাবে চলে এসছে। যেমন মব লিঞ্চিং, আগে মব লিঞ্চিং সম্বন্ধে তেমন কিছু ব্যাপার ছিল না, বা কিডন্যাপিং। আগে কিন্তু ইংলিশ পিরিয়ডে এই কিডন্যাপিংটা কোনো অফেন্সই না। ওরা কী করতো, কোনো একটা নেটিভকে ধরে নিত, বাড়িতে গিয়ে কাজ করাতো, সে মামলা করার কোনো ক্ষমতা ছিল না বা কিছু করতো না। এই কিডন্যাপিং বলে কিছু ছিল না। এখন কিন্তু আইনে সুস্পষ্ট বলে দিয়েছে যে কিডন্যাপিং হলে তার পানিশমেন্ট, বা যারা করছে, মানে ওই কি একটাকে বলছিলাম না, না আমি একটু আগে যেটা বলতে গেছিলাম, যে যারা করছে ওই কি বলবো, মব লিঞ্চিংয়ের কথা বলছে, এই আইনগুলো ছিল না। আর একটা ব্যাপার হলো খুব ভালো, সেটা হলো যারা পালালো দেশ ছেড়ে, তাদের কি হবে? আইন তো তখন হতো না, কিন্তু সেখানে বলছে ন্যায় সত্যি তাদের সম্পত্তি ক্রোক হবে এবং বিচার হবে। কেউ অ্যাবসকন্ডিং থেকে গেলে বিচারটা থমকে যেত, বলছে না, বিচারে কিন্তু থমকে থাকবে না, বিচার চলে। এই যে খুব যুগান্তকারী, আমার খুব ভালো লেগেছে যে কোনো লোক অপরাধী যদি দেশ ছেড়ে পালায়, টাকা নিয়ে গেল, ললিত মোদী, আমি নাম বলছি, ললিত মোদী আর হিরক মোদী, হ্যাঁ, তাহলে কী হবে? বিচার কি থমকে যাবে? না,
বিচার থমকে যাবে না, বিচার চলবে এবং তাদের সম্পত্তি ক্রোক হবে। যেমন আরেকটা যে বিখ্যাত দাউদ ইব্রাহিম, এই যে আমাদের দেশের সম্পদ নিয়ে বিদেশে চলে যেত, ন্যায় সংহিতা কিন্তু এখানে সুস্পষ্টভাবে বলে দিয়েছে এবং আইনে বেঁধে দিয়েছে যে কোনো মুহূর্তেই কোনো অবস্থায় আইনের প্রতিবন্ধকতা হবে না, আইন সুস্পষ্টভাবে যেমন চলছে তেমন চলবে। এবং একটু আগে আপনি বললেন যে বিচারে মানে নীরবে নিভৃতের কথা, আমি বলবো না, বিচারে মানেই সকলে সমানভাবে ভোগ করুক এবং ন্যায় সংহিতার ন্যায় সবাই পাক, এইটা আমি বলতে চাইছি। অর্থাৎ সুবলবাবুর বক্তব্য যে ভারতীয় ন্যায় সংহিতায় যে প্রভিশনগুলো করা হয়েছে সেই প্রভিশনগুলো সময়োচিত এবং সময়োপযোগী এবং অবশ্যই বর্তমান অবস্থার প্রেক্ষিতে করা। সিদ্ধার্থবাবু, একটা প্রশ্নের আমি আপনার কাছে স্পষ্ট জবাব চাইব, সেটা হচ্ছে যে ব্রিটিশ আমলে যে অপরাধ ছিল আর এখনকার যে অপরাধ, তার তো একটা পরিবর্তন হয়েছে। অপরাধী অবশ্য, কিন্তু তার পরিবর্তন হয়েছে। সুতরাং ন্যায় সংহিতা কি সত্যিই প্রয়োজন ছিল না? ইন্ডিয়ান পিনাল কোড 200 বছর আগেকার সেই পিনাল কোড নিয়ে আমরা পড়ে থাকবো? একদমই তাই। এই যে ইন্ডিয়ান পেনাল কোড, আমি একটা খুব আমি জানি না এই উদাহরণটা কে কীভাবে নেবেন, আমি একটা উদাহরণ দিই। সাপোজ দুজন লোক ট্রেনে উঠলো, একজন হচ্ছে খুব গরিব আর একজন হচ্ছে খুব বড় লোক। একজন গরিব লোক, সে বললো যে না, আমি ট্রেনে উঠবো না, কারণ আমার কাছে টাকা নেই। আরেকজন যে বড় লোক, সে বললো যে না না, চল না, ট্রেনে উঠি, কোনো অসুবিধা নেই। দুজনেই ট্রেনে উঠলো, দুজনেই টিকিট ছাড়া ট্রেনে উঠলো। এটা একটা অফেন্স। যার কাছে টাকা নেই তাকে টিটি ধরলো, তার পানিশমেন্ট হলো। যার কাছে টাকা আছে সে বললো নাও টাকা, সে পেনাল্টি দিল, তার পানিশমেন্ট হলো না। তো এই যে সিস্টেমটা, এই যে ইন্ডিয়ান পেনাল কোড, সিভিল প্রসিডিওর কোড, এইগুলো বানানোর পেছনে যে কনসেপ্ট ছিল ব্রিটিশদের, কারণ ব্রিটিশরা ইন্ডিয়াতে এসেছিল ভারতবর্ষে রাজ করার জন্য, ডমিনেট করার জন্য। তো সুতরাং তাদের কিন্তু যে স্পেসিফিক আইনটা তারা যেটা তৈরি করেছিল, যেটা পুরোপুরি সেম টু সেম টোটো কিন্তু ব্রিটেনে যেটা প্রচলিত আইপিসি সিআরপিসি ছিল, তা কিন্তু ইন্ডিয়াতে নয়। তারা প্রচুর অ্যামেন্ডমেন্ট করেছিল ইন্ডিয়ার পার্সপেক্টিভে। যেরকম একই ক্রিমিনাল অফেন্স, একই ফৌজদারি, কেউ কিছু দুর্নীতি করেছে, সেটা ব্রিটিশদের জন্য একরকম হতো, ভারতীয়দের জন্য একরকম হতো। এটা আমি বলছি প্রি ইন্ডিপেন্ডেন্সে। এবং সেই আইন খুব দুর্ভাগ্যজনক যে 2018 অবধি আমরা কেউ জানি না কেন কোনো সরকারি এটাকে অ্যামেন্ড কেন করেনি, বা কোনো লেজিসলেটিভ অ্যাসেম্বলি থেকে এই জিনিসটা যে এটা চেঞ্জ করা উচিত, এটা কেন আসেনি আমি জানি না। এটা খুবই প্রয়োজন ছিল চেঞ্জ করা। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে আইনের সূক্ষ্ম ব্যাখ্যা কোন জায়গায় গিয়ে পৌঁছচ্ছে। আরেকটি প্রশ্ন উঠে যায় সুবলবাবুর কাছে, আমি যাব সেই প্রশ্নটির জবাব খোঁজার জন্যে। সেটি হচ্ছে যে এই যে বলা হচ্ছে বর্তমানে আরজিকর কাণ্ড নিয়ে খুব হইচই চলছে চতুর্দিকে উই ওয়ান্ট জাস্টিস ধ্বনিতে মুখরিত হচ্ছে চতুর্দিক। আমার প্রশ্ন, সেটা তো ধর্ষণের কেস, তো ধর্ষণের ক্ষেত্রে কি পরিষ্কার কোনো নির্দিষ্ট ন্যায় সংহিতায় বলা আছে, না অপরাজিতা আইন যেটা আনা হলো সেই আইনটাই প্রযোজ্য হওয়া উচিত? ধর্ষণে স্পেসিফিক বলা আছে আইন, এবং সেই আইনটা যদি প্রমাণ করানো যায় অবশ্যই ফাঁসি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর বিধানসভায় রিসেন্টলি যেটা নিয়ে এসছে, এটার কোনো প্রয়োজন নেই। এটা জাস্ট পলিটিক্যাল একটা ট্র্যাজেডি গিমিক বা রণকৌশল বলবো, নতুন করে। তাছাড়া এটা তো ইনফ্যাকচুয়াস, আমরা তো কেন্দ্র যখন আইন আসছে তখন আর কোনো আইনের দরকার আসে না। এটা জাস্ট উনি পলিটিক্যাল একটা গিমিক বা পলিটিক্যাল গেম খেলার জন্য এটা করেছেন, নতুন করে আইনের দরকার নেই। যখন পার্লামেন্ট অ্যাপেক্স জায়গা থেকে, দিল্লি থেকে যখন আমাদের পার্লামেন্ট থেকে যে আইন পাস হয়, সেই আইনটার আওতায় যতগুলো রাজ্য থাকবে তার অধীনেই আমরা থাকবো। 5টি রাজ্য কি ব্যাপারে পৃথক আইন আনার কথা ভাবছে? 5টি রাজ্যের কথা বলা হচ্ছে প্রায়শই। 5টা রাজ্য মানে 5টি রাজ্য আলাদা আলাদাভাবে কি আইন আনছে এই ব্যাপারে? না, এভাবে আসবে না, আসা উচিত না। তাহলে তো ইন্ডিয়ান গভর্নমেন্ট থাকবে না, তাহলে তো আলাদা আলাদা আইন এসে যাবে, আলাদা নীতি এসে যাবে। গভর্নমেন্ট চার্জে কি ন্যায় সংহিতা, মানে কি শুধু ন্যায় সংহিতা নয়, ন্যায়ের সঙ্গে সমতা এবং একটাই আইন। এবার যদি প্রত্যেকটা রাজ্য তার মধ্যে যদি একটা আইন আনে, প্রত্যেকটা ধর্ম তার জন্য একটা যদি আলাদা আইন থাকে, তাহলে ন্যায় সংহিতা ইনফ্যাকচুয়াস হয়ে যাবে। গভর্নমেন্টের একটাই উদ্দেশ্য যে একটাই আইনে একটা অভিন্ন আইন, যেটা পরবর্তীকালে ন্যায় সংহিতার পরে যেটা আসে, সিদ্ধার্থ জানবেন এটা, যেটা আমাদের আসে যে একটাই আইন, এক অভিন্ন আইন, এটা পরবর্তী পদক্ষেপ। তাহলে আবার আলাদা রাজ্য আনবে কেন? অর্থাৎ এক দেশ এক আইন, যেটা সুবলবাবু বলছেন, এবং ভারতীয় ন্যায় সংহিতা অভিন্ন দেওয়ানি আইন। একটা বিষয় আমি এই বিষয়ে বলবো আপনাকে, সম্প্রতি মুসলিমদের বিবাহ নিয়ে কিছু একটা আইনের হেরফের হয়েছে, সে বিষয়টা যদি একটু ব্যাখ্যা করেন আমাদের।
দেখুন, উনি যেটা বললেন সেটা সম্পূর্ণ ঠিক, যে এক দেশ এক আইন আসাটা খুবই স্বাভাবিক। এবার মুসলিমদের যে আইনটা যে খুব রিসেন্টলি, যেটা সবাই জানেন যে আইনটা এসছে, সেটাও খুব প্রয়োজন। কারণ আজকের দিনে দাঁড়িয়ে যে বাস্তব পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এখন ধর্মের ওপর বিচার করে কখনো আইন হতে পারে না। ইনফ্যাক্ট আমি একদম শুরুতে আবার চলে যাব, আইপিসি সিআরপিসি কেন হলো? কারণ যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে এসছিল, তখন প্রত্যেক কটা ধর্ম, রিলিজিয়ান, সেক্টর, কাস্ট সবারই নিজের নিজের আইন ছিল এবং আনকোডিফাইড, নট কোডিফাইড। সেইটাকে ইউনিভার্সাল করবার জন্যেই কিন্তু আইপিসি সিআরপিসি আনা হয়েছিল ব্রিটিশদের। এবং সেই মানে এই যে ইউনিভার্সিটি, মানে ইউনিভার্সাল যে জিনিসটা, যে প্রত্যেকটা মানুষের ইকুয়াল রাইট হবে, সেম আইন হবে, এই কনসেপ্ট কিন্তু সেই 1836 সালে ম্যাকলে সাহেব দিয়ে গেছেন। সেটাই কিন্তু কন্টিনিউ, নতুন কিছু নয়। আজকে কিছু মানে মানে অ্যামেন্ড তো তখন থেকেই হচ্ছে। অ্যামেন্ড প্রথম মানে 1934-এ যখন আইন ড্রাফট করা হয়, তারপরে সেটা ইমপ্লিমেন্ট হতেই 20 বছর লেগেছে। অ্যামেন্ড তো সেই 1836, সে 1836 থেকে আজকে 2024 অব্দি অ্যামেন্ডমেন্টই হয়ে যাচ্ছে। অ্যামেন্ডমেন্ট নিয়ে বলছি না, কিন্তু এই যে একটা ইউনিভার্সালনেস, এক 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 আইন দরকার, প্রত্যেকটা মানুষের এক আইন। একটা মানুষ আর একটা মানুষের থেকে ধর্ম বা নীতিগত দিক দিয়ে আলাদা হতে পারে, বাট আইন তার জন্য আলাদা হতে পারে না। একটা হিউম্যান রাইট একটা মানুষের, একটা মেয়ে সে এক ধর্মে হলে তার জন্য এক আইন, আরেকটা ধর্মের হলে আরেকটা আইন, এটা হতে পারে না। অর্থাৎ বোঝা যাচ্ছে যে ভারতীয় সরকার যে আইনটি এনেছেন ভারতীয় ন্যায় সংহিতার মারফত, সেই আইনের বলেই কিন্তু সমস্ত আমব্রেলা আইন হিসেবে সেটা গৃহীত হওয়া উচিত বলে মনে হয়। সুবলবাবু, কী মনে হয় আমব্রেলা আইন হিসেবে এটা? একদম সমস্ত ইন্ডিয়ান, ভারতবর্ষে যতগুলো ইউনিয়ন টেরিটরি আছে সব এই আমাদের ন্যায় সংহিতা আন্ডারে আসবে, এবং যে আইনটা আছে সব একই রকমভাবে আসবে এবং সবাই এই বিচারটাই পাবে। কারোর জন্য কাস্ট, কিট এরকমভাবে পৃথক পৃথকভাবে আসবে না। আইনের উদ্দেশ্য তাই যে ইউনিভার্সাল, সিদ্ধার্থবাবু যেটা বললেন যে ইউনিভার্সাল হওয়া উচিত এবং সবাই সেটা বেনিফিটেড হয়। এখন আমাকে জন্য একটা আইন, ওনার জন্য একটা আইন, ওনার জন্য একটা আইন, তাহলে থেকে এ তো মানে কী বলো, মানে আমরা ইউনাইটেড স্ট্যান্ড নয়, আমরা ডিভাইডেড ফল হয়ে যাবো। তো প্রত্যেকটা গোষ্ঠীর জন্য যদি একটা আইন হয়ে থাকে, সে বলে আমারটা আমার চলবে, ওরটা যদি আমারটা চলবে, এই যে ব্যাপারটা বলছি মুসলিম পার্সোনাল ল। এখন ব্যাপারটা হচ্ছে ওরা গাইডেড বাই কোরআন, কিন্তু আমরা যখন এই আইনটা যখন তৈরি হলো, আমাদের যে আইনগুলো হিন্দু আইন তৈরি হলো বা অন্য অন্য দেশে যে আইনগুলো তৈরি হচ্ছে, এরা কি সময়ের সঙ্গে সঙ্গে এগিয়ে যাচ্ছে, যার ফলে কি টাইম টু টাইম সময় পরিবর্তন হয়ে যাচ্ছে। এখন কি যদি আমরা যদি বলি যে মনুষ্যসংহিতা দিয়ে আমাদের দেশ চলবে, আমরা কি মনুষ্যসংহিতা রেখে দিচ্ছি, আমরা সরাইনি, কিন্তু মনুষ্যসংহিতার সঙ্গে সঙ্গে আমরা সেটা সংশোধনবাদের মধ্যে দিয়ে যাচ্ছি, সেটা থাকবে এবং সেই সঙ্গে সঙ্গে যেগুলো সময় উপযোগী সেইগুলোও নেবো। এবার কেউ যদি বলে আমরা সেই মান্ধাতা আমলে আমরা পড়ে থাকবো, তাহলে তো এগোবে না। একটা দেশের ডেভেলপমেন্ট নির্ভর করে, যেমন অর্থনীতি নির্ভর করে, তেমনি একটা দেশের প্রগতি নির্ভর করে তার জুডিশিয়ালিটা কত ডেভেলপ। জুডিশিয়ালি ডেভেলপ না হলে যে কোনো জায়গায়, আপনি ধরুন আমি একটু আগে কমার্শিয়াল কোর্টের কথা বললাম, যে ব্যবসা বাণিজ্য অন্য অন্য দেশে যে ব্যবসা, যে কন্ট্রাক্ট এগ্রিমেন্ট করতে গেলে ধরলে একটা মামলা হলো, সেই মামলা ধরো 20 বছর ধরে চলে, তাহলে তো ব্যবসাই করতে আসবে না ইন্ডিয়াতে। তাহলে সময় উপযোগী দরকার এবং সেটা এক্সিলারেট হওয়া উচিত, দ্রুত হওয়া উচিত, যাতে কি হয় সবাই সেটা সুযোগ পায়। একটা আমি উদাহরণ দিয়ে বলছি, আপনি ধরুন একটা অপরাধ করলেন, সেটা বিচারটা চলতে চলতে 20 বছর পরে আপনাকে ডগে তুলে বলল যে অমুক জায়গায় এই ঘটনা হয়েছে, আপনি কি দেখেছেন? আমি আপনাকে আগে বলি যে আজকের কী বার, আজকের বুধবার তো সোমবার দুপুরে আপনি কী দিয়ে ভাত খেয়েছেন বলতে পারবেন? সম্ভব নয়। তাহলে কি আমি 20 বছর পরে ডগে দাঁড়িয়ে আমি সেই প্রশ্নের উত্তর দেবো? এটা কি সত্যি বাস্তবে কি করা সম্ভব? যেটা অবাস্তব, সেই অবাস্তবের পিছনে আমরা দৌড়াচ্ছি এবং যার ফলে বিচার ব্যবস্থায় হ্যাম্পার হচ্ছে। আমাদের একটা মুসলিমদের একটা কোরআন দেয়, খ্রিস্টানদের একটা বাইবেল দেয়, হিন্দুদের একটা গীতা দেয়, দিয়ে বলছে যা বলবো সত্য বলিব, কোনোটা মিথ্যা বলবো না, কিন্তু যেটা বলি তার উল্টো কাজ করি। কিন্তু এই যে অবাস্তবতার ভিতরে দাঁড়িয়েছে, ইমপ্র্যাকটিক্যালিটি, এই বিচার ব্যবস্থাকে আমাকে ওটা হাস্যকর বলে মনে হয়, আমাকে লজ্জাকর বলে মনে হয়। এই লজ্জা হাস্যকর থেকে পারে একমাত্র ন্যায় সংহিতা আমাদের বাঁচাতে, এবং আমি খুব আশা করি ন্যায় সংহিতা দ্রুত ইমপ্লিমেন্ট হোক। এবং আরেকটা কথা বলি আপনাকে জয়ন্ত দাস, সেটা হলো এই আইন তো হবে, আইন হলে আইনটা
মানবেটা কে? এই আইন মানার করার জন্য যে মানসিকতা দরকার, যে মানসিক বিকাশ দরকার, সেই মানসিক বিকাশ আমার মনে হয় ইন্ডিয়ান ভিতরে এখনও সেই অর্থে গ্রহ করেনি। আর ইন্ডিয়ান জনগণের গ্রহ করলেও নেতাদের গ্রহ করেনি। এখন নেতাদের যে হলো তারাই, ভিআইপি হলো তারাই যারা যত বেশি আইন ভাই। এখন আমরা কি করি? আমরা নেতাদের অনুসরণ করি যে তারা যেভাবে চলছে আমরা সেভাবে চলবো, কিন্তু দেশটা উল্টোভাবে চলছে। আমরা দেখুন একটা স্কুল হয়েছে, সরকারি স্কুল, সেখানে নেতার ছেলেমেয়েরা যাবে না, তারা প্রাইভেট স্কুলে ভর্তি হবে। একটা হাসপাতাল আছে, সেখানে ওদের ছেলেমেয়েরা যাবে না, ওরা নার্সিংহোমে ভর্তি হবে। তার মানে কি, আমাদের দেশে প্যারালাল আইন, একটা বড় লোকদের জন্য আইন, একটা গরিবদের জন্য আইন। এখন বড় লোকরা আইনটা এনজয় করে, গরিবরা আইনের শোষণ পায়, শোষিত হয়, এরকম একটা ব্যাপার। এই দৃষ্টিভঙ্গি দিয়ে আমাদের দেশটা চলছে। আমি আরেকটা উদাহরণ দিয়ে বলছি আপনাকে, শীতত আপনিও জানবেন, বোম্বে যে আমাদের বিখ্যাত ফিল্ম স্টার নজনকে মদ খেয়ে যে মেরে দিলেন সলমান খান। দেখুন মজার ব্যাপার হলো, আপনি ভালো বলতে পারবেন যে মৃত্যুকালীন স্টেটমেন্টটা বলছে খুব ভালো কোর্টের কাছে, যে ড্রাইভারটা এবং যে পুলিশটা ছিলেন তারা মরে যাওয়ার আগে বলেছিলেন গাড়িটা চালাচ্ছিলেন সলমান খান। কিন্তু সুপ্রিম কোর্ট সেটাও নিলেন না, বলে ওকে বেকসুর খালাস করে দিল। এখন যদি এরকমভাবে চলতে থাকে আমার আটটা মানে তাহলে কী হবে? বিচার ব্যবস্থায় গরিবরা পাবে না। আর একটা ব্যাপার হলো, সেটা সিদ্ধার্থবাবুরা আছেন, এটাও ভাবা উচিত যে নির্ভয়া কাণ্ডে যে মারা গেল, অভয় যে মারা গেল, তিলোত্তমা যে মারা গেল, সবাই তো প্রমাণ করাবে যারা হচ্ছে বা যারা জেরার আন্ডারে আসছে বা কোর্টে তারা বিচার করবে বা প্রমাণ করবে যে আমি নির্দোষ। কিন্তু কোর্টকে এটাও প্রমাণ করাতে হবে আগামী দিনে, তাহলে ওর মৃত্যুর কারণটা বলতে হবে। তুমি নির্দোষ, তুমি ঠিক আছে প্রমাণ করে বেরিয়ে এলে, কিন্তু ওকে মরলো, ও তো ইট ইজ নট দ্য অ্যাক্ট অফ গড, ভগবানের তো মারেনি, তাহলে ওকে মারার হয়েছে। তুমি যখন মারার হয়েছো, কোর্টের এটাও দায়িত্ব, সরকারের এটাও দায়িত্ব প্রমাণ করাতে হবে, তাহলে ওর কারণটা বলতে হবে। তুমি যেমন যুক্তি দিয়ে বেরিয়ে যাচ্ছ যে আমি নির্দোষ আর বেকসুর খালাস, বেশ তুমি বেরিয়ে যাও, তাহলে এটাও দায়িত্ব পৌঁছে যায়, এটাও পৌঁছে যায়। আগামী দিনে আমি বলবো যারা ন্যায় সহায়তা করছেন, যারা দেশের নেতা বা যারা অ্যাডভোকেটের সঙ্গে প্র্যাকটিস করে, তাদেরও প্রমাণ করাতে হবে যে ওই যে যারা মরে গেল তার ব্যাখ্যাটা কে দেবে। ঠিক তাই। অর্থাৎ যে কথা সুবলবাবু বললেন, তিনি বললেন অভয়া বা তিলোত্তমা মারা যাবার পর এক পক্ষ নির্দোষ বলে নিজেদের ঘোষিত করতে পারে, হয়তো বা প্রমাণও করে ফেলবে, কিন্তু অপরাধটা কীভাবে সংগঠিত হয়েছিল সেই বিষয়টি জানতে হবে। ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ দেশ এবং আইন এখানে শেষ কথা বলে। তো আইন যেখানে শেষ কথা বলে, সেখানে সাধারণ মানুষ এই আইন সম্পর্কে কতটা ওয়াকিবহাল বলে সিদ্ধার্থবাবু আপনার মনে হয়? দেখুন, আইন সম্বন্ধে সাধারণ মানুষ আমার তো মনে হয় একেবারেই ওয়াকিবহাল নয়। কারণ যেদিনকে মানুষ তার রাইট, তার অধিকার জেনে যাবে না, সেদিনকে এই দুর্নীতি আর হবে না। আমাদের দেশে, আমি জানি না, আমি হয়তো এটা বলা উচিত হবে কি হবে না ক্যামেরার সামনে, এই যে আমাদের দেশের নেতারা বা তাদের উত্তরসূরি নেতা মন্ত্রী সবাই, এরা কিন্তু এডুকেশনের প্রতি, শিক্ষার দিকে কিন্তু খুব একটা জোর নেই। তার কারণ মানুষ যদি শিক্ষিত হয়ে যায়, মানুষ যদি ঠিক ভুল বুঝতে পারে, সেই হীরক রাজার দেশের মতো, তখন কিন্তু যে কোনো সরকার বা যে কোনো নেতা মন্ত্রী বোঝানো খুব মুশকিল হয়ে যাবে। ঠিকটা ঠিক মানুষ বুঝতে শিখে যাবে, ভুলটা ভুল বুঝতে শিখে যাবে। এবার যার জন্য কি হয়, কিছু মানুষ তো বুঝতেই পারে না যে সে কোনো কিছু শিকার হয়েছে। তার একটা লাইভ এক্সাম্পল বলি। এখন তো মিডিয়ার কারণে সবাই জেনেই গেছে, সুবলবাবু বললেন যেরকম নেপোটিজম, হ্যাঁ, একটা শব্দ সবাই জেনে গেছে। আর একটা শব্দ হচ্ছে এই যে সিনিয়রিটি, যে সিনিয়র, তারা কিভাবে এক্সপ্লয়েট করে শুধু যে মেয়ে তাদের নয়, ছেলেদের, গ্রোপিং, এই শব্দগুলো এখন নতুন টার্ম, বাট এখন মানুষ অনেকটাই জেনে গেছে। যেরকম একজন সিনিয়র তার জুনিয়রকে কীভাবে এক্সপ্লয়েট করছে দিনের পর দিন, যে কোনো প্রফেশনে। আমি মেডিকেল প্রফেশন নিন, লিগ্যাল প্রফেশন নিন, আপনি ইনফ্যাক্ট পলিটিক্স নিন, যে কোনো জায়গাতেই একজন সিনিয়র তার জুনিয়রকে এক্সপ্লয়েট করেই চলেছে। আর সে জুনিয়র, সে কিন্তু বুঝতে পারছে না যে সে এক্সপ্লয়েটেড হচ্ছে। আরেকটা এক্সাম্পল দিই, বাসে ধরুন প্রচুর ভিড়, 3-4 জন লোক যাচ্ছে, তাদের মধ্যে ভিড়ের মধ্যে আরেকটা লোক ঢুকে গেল, সে কিন্তু দেখবেন আপনাকে টাচ করছে, একটা লোক আর একটা লোককে টাচ করছে, বা একটা বাচ্চা ছেলেকে টাচ করছে, গায়ে হাত বোলাচ্ছে। সে বাচ্চাটা কিন্তু বুঝতেই পারছে না যে সে মলেস্টেড হচ্ছে। পেডোফিলিয়া একটা কনসেপ্ট যেটা কিন্তু মানে
আজকে গোটা দুনিয়া, গোটা পৃথিবী কিন্তু এটা নিয়ে প্রচণ্ড চিন্তিত, এই শব্দটা নিয়ে। পেডোফিলিয়া কি? পেডোফিলিয়া মানে শিশু, একদমই। তো সুতরাং শিশু মানে কিন্তু মেয়ে নয়। আমাদের মানে মাইন্ডসেটটা এরকমই হয়ে গেছে যে আজকে যেরকম একদম 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 আমরা যেরকম আরজিকর নিয়ে আজকে সরব হচ্ছে, মানুষ ভাবছে যে মেয়ে বলে একটা মেয়ে ধর্ষিত হলো, সেটা নিয়ে এটা ছেলেও হতে পারতো, এটা কিন্তু ছেলেও হতে পারতো, কিন্তু ছেলে হলে তার ইম্প্যাক্ট সোসাইটিতে কতটা যেত আমি জানি না। খুব ভালো একটা জায়গায় বলেছেন। না, লিঙ্গ নিরপেক্ষ আইন কি সম্ভব? হ্যাঁ, কেন সম্ভব নয়? লিঙ্গ নির্ধারণ আইন তো আসা উচিত। এবং তার উদাহরণ একটা বলছি, এই যে সিদ্ধার্থবাবু যেটা বললেন, আরজি করে যে ডাক্তারবাবু মানে সন্দীপ ঘোষ, উনি যেখানে ছিলেন আগে, সেখানে একটু নার্স, মানে পুরুষ নার্স, মেল নার্স, তার সঙ্গে তো এ করার জন্যে, ইপটিজ করার জন্যে, এই আদম টিজ করার জন্য সে তো জেল খেটেছে। অতএব এটা তো হচ্ছে। এবং মানুষের যে বিকৃত মনোভাব, যে বিকৃত মনোভাব দেখা যাচ্ছে না অথচ সুপ্ত অবস্থা রয়েছে, সেটা আইন তার ব্যাখ্যা দিচ্ছে, আগামী দিনে আরও জোরালোভাবে দেবে, এবং তার জন্য আইনে তার পানিশমেন্ট আছে। এটা তো হয়েছে, সন্দীপ ঘোষ তার আগে তো জেল খেটেছেন। একটা কথা প্রায়শই শোনা যায় যে আইন ব্যবস্থাতেও নাকি করাপশন ঢুকে গেছে। এ বিষয়ে দুজনের কাছে স্পষ্ট মতামত চাইব। দেখুন, এ ব্যাপারে আমি কি বলবো, এখন আমি বলবো জুডিশিয়াল আছে বলে জনগণ একটা আশার আলো দেখে, যার পরে আমরা হাইকোর্টকে বলি জাস্টিস অফ টেম্পল, আর আমি বলবো মুক্তির মন্দির। এখনও কিন্তু হাইকোর্টে বিচার পাওয়া যায়। এবার অনেকেই বলে বিচার পাওয়া যায় না, তার একটা কারণ আছে, সেটা হলো আমাদের এত জনসংখ্যা, যার ফলে মামলা জমতে মামলার পাহাড় জমে যায়। জানতে হবে হাইকোর্টের বিচারপতির সংখ্যা কত। বিচারপতি মোরেকেটে সবচেয়ে 45টা জজ সাহেব, তারা কত বিচার দেবেন। আর একটা রিসেন্ট যেটা সমস্যা হলো যে এত নেতাদের মামলা জমে যাচ্ছে। আমার মনে হয় নেতাদের জন্য আলাদা হাইকোর্ট করতে হবে না। এখন তো পলিটিক্যাল মামলা প্রচুর, সেটা তো ভালো বলতে হবে না। এখন হামেশাই পলিটিক্যাল মামলা, তো এখন পলিটিক্যাল মামলা করবে না পাবলিকের মামলা শুনবেন? প্রবলেম এখানে হয়ে যাচ্ছে না। জজ সাহেবরা কিন্তু বিচার দিচ্ছেন, বিচার ব্যবস্থা ঠিকই আছে। করাপশন, দেখুন একটা কথা, এভরি রুল হ্যাজ অ্যান এক্সেপশন। প্রত্যেক আইনের একটা করে ব্যতিক্রম থাকে, সেটা কিন্তু একটা বিচ্ছিন্ন ঘটনা নিয়ে সেটা ব্যাখ্যা করা যাবে না। তার বিচার ব্যবস্থা আমি বলবো এখনও গ্রিন, এখনও ফর এভার, এবং ফর এভার ফর অল, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। এটাকে আমাদের হাইকোর্টকে বলা হয় জাস্টিস অফ টেম্পল, আমি বলি মুক্তির মন্দির। আর অ্যাডভোকেট বাবু বলেন, যেন সিদ্ধার্থবাবুরা আছেন, বলছে চার্টার্ড কোর্ট। সত্যি হাইকোর্ট নিয়ে আমাদের গর্বের ব্যাপার। এটা জানা সিদ্ধার্থ বলতে থেমে গেলেন, একটু বলে নিই কেন চার্টার্ড কোর্ট বলতে গেলেন এখানে। এই স্যার এলিজা এমপি 1775 সালে মহারাজা নন্দকুমারকে ফাঁসি দিয়েছিলেন। 1774 সুপ্রিম কোর্ট 1775 স্যার এলিজা এমপি নন্দকুমারকে ফাঁসি দিল। তারপরে আমরা চলে যান, আমরা চলে আসুন আমাদের হুল বিদ্রোহ, আমাদের সিপাহী বিদ্রোহ 1856, 1857। তখন আমাদের কেলো হাইকোর্টস অ্যাক্টস অনুযায়ী 3টে কোর্টের অনুমোদন করলেন আমাদের মহারানী ভিক্টোরিয়া। সেই চার্টার অ্যাক্ট দ্বারা সেই 3টে হাইকোর্ট হলো, একটা হলো আমাদের কলকাতা হাইকোর্ট, মহামান্য কলকাতা হাইকোর্ট, একটা বোম্বে, আর একটা হচ্ছে মাদ্রাজ। এবং এই জায়গাটা আমি বলে রেখে দিই, সিদ্ধার্থবাবুরাও জানবেন, এটা হলো আমাদের হাইকোর্ট যখন চালু হলো 1872 সালে, ঠিক তার 10 বছর পরে, একটা ডিকেট তারপর অন্য হাইকোর্ট চালু হয়েছে, মানে দিল্লি আর মাদ্রাজ, আর আমি কি বললাম 3টে, একটা হচ্ছে কলকাতা, দিল্লি আর মাদ্রাজ। এটা 10 বছর পরে হয়েছে আমাদের 1872 সালে, ওটা হচ্ছে 82, মানে আরও 10 বছর পরে। এবার এই জায়গাটা একটু বলে নিই আর একটুখানি, যেটা হলে আমাদের যখন মামলায় হার জিত হতো এই হাইকোর্টে, তখন কোথায় মামলাগুলো হতো? প্রিভি কাউন্সিল হতো, যেটা ছিল লন্ডনে। আমি রাধারানী যুগলঙ্গুরু নাটকে পড়লে জানবেন যে যখন রাধারানীর মা হারিয়ে গেল, ওনাকে দিয়ে বন্ধ করে দিয়ে একটা প্রিভি কাউন্সিল মামলা করানো। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে জুডিশিয়ারি নিরপেক্ষ, সে কথা বলেছেন সুবলবাবু। আমি সিদ্ধার্থবাবুর ওপিনিয়নটা একবার জেনে নেবো, তারপর আমাদের অনুষ্ঠানে জবনিকা টানতে হবে। সিদ্ধার্থবাবু, দেখুন, আপনি জিজ্ঞেস করলেন দুর্নীতি জুডিশিয়ারিতে আছে কি না। আমি কোনোটাকে ক্রিটিসাইজ করব না, বাট যদি সত্যি করে যদি জিজ্ঞেস করেন, দুর্নীতি সব জায়গাতেই আছে। ভারতবর্ষে দুর্নীতি মুক্ত সমাজ গড়ার পথেই হয়তো আমরা এগোচ্ছি।
সেটা কবে হবে আমরা জানি না, হয়তো যেদিনকে দুর্নীতিমুক্ত সমাজ হবে সেদিনকে হয়তো আমরা কেউ থাকবো না, বাট আশা করি খুব শিগগিরই হবে। তো দুর্নীতি সব জায়গাতে আছে, কিন্তু মানুষ বেঁচে থাকে কি আশা নিয়ে। তো মানুষের আশা কোথায়? আমাদের তো মিডিয়া আর জুডিশিয়ারি, এটাই তো হচ্ছে দুটো স্তম্ভ ডেমোক্রেসির, আর এই দুটোই হচ্ছে আশা। একটা মানুষ সে যদি নির্যাতিত হয় সে যাবে কোথায়? সে যদি কাঁদে সে কাঁদবে কার কাছে? নেতা মন্ত্রী তো করাপ্ট, মানে সবাই বলছি না, বাট যারা যারা করাপ্ট, যদি কোনো করাপ্ট পার্সনের এগেনস্টে কোনো দুর্নীতির এগেনস্টে যদি কেউ আওয়াজ তোলে সে যাবে কোথায়? তার কাছে যাবার দুটোই রাস্তা, এক হচ্ছে আইনের দ্বারস্থ হওয়া, আর এক হচ্ছে মিডিয়া। তো এই দুটোই ভরসা আমাদের কাছে। তো করাপশান যতই থাকুক, যতই আমরা ক্রিটিসাইজ করি, আমাদের বাঁচাবেও কিন্তু এইটা। এবং আমি বলবো ধন্যবাদ দিই আমাদের এই আইন ব্যবস্থা এবং এই মিডিয়াকে, যার জন্য আজও আমাদের সমাজ চলছে, এবং এই জন্য এবং এইটা আছে বলে আমাদের সমাজ এগিয়ে যাবে। সুতরাং দুর্নীতির জায়গায় থাকবে, আস্তে আস্তে হয়তো কমবে, আগের চেয়ে অনেক কমেছে, এখন অনেকটাই কোডিফাইড। দিন দিন আরও নতুন অ্যাক্ট আসছে, আইন নতুন আসছে, অ্যামেন্ড হচ্ছে, সিস্টেম চেঞ্জ হচ্ছে। আগে আমরা পেপার অন্য ইউজ করতাম, এখন আমরা পেপার অন্য ইউজ করি। আগে আমরা কোনো কিছু অনলাইন দেখতে পেতাম না, এখন আমরা অনলাইনে ইভেন মামলা কে করছে কি করছে না সেটা পর্যন্ত অনলাইনে দেখতে পাচ্ছি, কি অর্ডার দিচ্ছে সেটা পর্যন্ত অনলাইনে দেখতে পাচ্ছি। তো যত দিন এগোচ্ছে, যত টেকনোলজি অ্যাডভান্স হচ্ছে, ট্রান্সপারেন্সিও বাড়ছে। তো দুর্নীতি মুক্ত সমাজ জানি না, এটা হয়তো এলডোরাডো বা ইউফোরিয়া, বাট যতটা কম করা যায়, অর্থাৎ যতটা কম করা যায়। একটা কথা শেষ পুনশ্চ বলে প্রশ্নটা করি, সেটা হচ্ছে সুমোটো অনেক সময় দেখা যায় যে সুপ্রিম কোর্ট অথবা হাইকোর্ট কোনো মামলাতে তারা পর্যবেক্ষণ করছেন, এই সুমোটো বিষয়টি কি? শুনুন আমি বলি, আমাদের যে ফান্ডামেন্টাল রাইট যখন ব্রেক হয়, তার জন্য কতগুলো আইন আছে, ম্যান্ডামাস, হেভিয়াস কার্পাস, স্যাটিওয়ান্টারি। এই আইনগুলো দিয়ে আমরা কী করি, যখন আমাদের ফান্ডামেন্টাল রাইট ব্রেক হয়, মৌলিক অধিকার হয়, এই আইনগুলো দিয়ে আমরা রক্ষা কবচ। কিন্তু এখন রিসেন্ট একটা এসে সুমোটো এটাই হলো, যেমন দেখুন আজকের যে নির্ভয়া কাণ্ডটা যে সুপ্রিম কোর্ট যেটা হচ্ছে সুমোটো নিয়েছেন। এখন যদি মনে করে যে কোনো গভর্নমেন্ট আইন মোতাবেক কাজ করছে না, তখন যদি কোনো জজ সাহেব যদি মনে হয় যে এটা বিচার পাওয়ার দরকার আছে, সেক্ষেত্রে সুমোটো মামলাটা ইনিশিয়েট করে। এই সুমোটো মামলা যেমন দেখুন সন্দেশকালীর কাণ্ডে জাস্টিস অপূর্ব কুমার সিনহা করেছিলেন, এটা কিন্তু আইনের নতুন ব্যাখ্যা এবং খুব ভালো। এবং এই সুমোটো মামলা তো নর্মালি কী হচ্ছে, এখন সবচেয়ে বেশি বলবো কেন খুব জনপ্রিয়, কারণ এই জায়গাটা অনেক জজ সাহেবও দেখছেন যে না, ওখানটা এত অন্যায় হচ্ছে, ওখানে বিচার পাচ্ছে না, ও একটা গরিব মেয়ে, ও লয়ার ধরতে পারছে না, এরকম বিভিন্ন সময়ে তখন কিছু এই সুমোটো মামলাগুলো আমরা মানে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট এগুলো ইনিশিয়েট করে। তো এগুলো তো ভালো, এগুলো তো মানুষের বাঁচার একটা রক্ষা কবচ এবং সময় উপযোগী। এ ব্যাপারে ঠিক কথা, আইন রক্ষা কবচের ভূমিকা পালন করে, এবং আইন না থাকলে দেশে যে কী হতো সে কথা আমরা বুঝতেই পারছি। তবে আজকে আমাদের এই আলোচনা আমাদের এখানে জ্যোতি আনতে হবে, যদিও সুবলবাবু এবং সিদ্ধার্থবাবুকে আমি অনুরোধ করব যে এই বিষয়ে আরও ব্যাখ্যা দেবার জন্য আমাদের স্টুডিওতে এসে আইনের আলো দ্বিতীয় পর্ব আজ আমরা এখানেই শেষ করলাম।